হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবেদন, আজই শুনানি। পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় 17 ডিসেম্বর। ঐক্যবদ্ধভাবে মিথ্যাচারের জবাব দিতে পারলে ভারতের মুখেই চুনকালি পড়বে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটিতেই শান্তিরক্ষী মোতায়েনের পরামর্শ। ঐক্যের লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। সার্বভৌমত্বের প্রশ্নে একাটা রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি। কিভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরব রেল স্টেশনে গ্রেপ্তার, রাখা হয়েছে থানা হেফাজতে। ফিরছে পুরনো শিক্ষাক্রম, মাধ্যমিকে বাংলা ইংরেজিতে সংযোজন বিয়োজন হচ্ছে প্রবন্ধ ও কবিতা, থাকছে জুলাই গণ অভ্যুত্থানও। প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলে অস্থিরতা, প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান সহ বেশ কয়েকজনের পদত্যাগ। এবং প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড। এবারও লক্ষ্য হোয়াইট ওয়াশ, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আইরিশদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এর শুনানি হবে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন করা হয়েছে। এর আগে গেল 18 নভেম্বর, জুলাই, আগস্ট গণহত্যায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15দশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। বুধবার তাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সংবিধানের 15দশ সংশোধনীর বৈধতা প্রশ্নের রিটের শুনানি শেষ হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও শাহরিয়ার কবির। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে 15দশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাকযুদ্ধ ঘোষণা করছে। ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারলে দেশটির মুখে চুনকালি পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার পূর্বাঞ্চলে বিশ্ব ভলেন্টিয়ার দিবসের অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। এ সময় বাংলাদেশের নয়, ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করে দরকার বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবীরা বড় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এইভাবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার। সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। সীমান্তে
ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। ওই জন্যই উনি বলছেন যে ওনার দেশের জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝে পারি যে বাংলাদেশের জন্য ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী তখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ সব ধর্মীয় দল ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান রাজনৈতিক দলের নেতারা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে দলগুলো। বিএনপি নির্বাচনের গুরুত্ব উপস্থাপন করলেও আন্তর্জাতিক মহলে মিত্র দেশের সঙ্গে বন্ধুত্বের তাগিদ দিয়েছে জামাত। এম এ আজিমের রিপোর্ট। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল জানান, স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ছাড় নয়। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে গঠন হতে পারে জাতীয় কাউন্সিল। এটা প্রস্তাব আকারে এসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। পরশক্তি দমন ও শক্তিশালী রাষ্ট্র গঠনে নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিত্র দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়িয়ে অপপ্রচারকারী ও স্বাধীনতায় আঘাতকারী দেশগুলোর সাথে মোকাবিলার আহ্বান জানান জামাত ইসলাম ও গণ অধিকার পরিষদ। পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। দলগুলোর মধ্য থেকে জাতীয় ঐক্যের প্রকাশ ও জাতির একাত্মতা প্রকাশে নির্ধারিত দিবস ও সমাবেশের প্রস্তাব দিয়েছে অনেকে। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। শীঘ্রই প্রধান উপদেষ্টার দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে সিদ্ধান্ত জানানোর দাবিও তোলেন রাজনৈতিক নেতারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের পর ঐক্য মজবুত আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মজবুত ঐক্যটি জনগণকে জানিয়ে দিলাম। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা মনে করছে আমরা ঠান্ডা হয়ে গিয়েছি। ঠান্ডা আমরা হই নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি আরো বলেন, যত অপপ্রচার হোক, আমরা শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আহ্বান জানিয়েছি এই জন্য, অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে।
আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। নানা মত, নানা পথ এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ, আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই ময়মনসিংহে সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পড়ে আওয়ামী লীগ নেতাদের বেশ কিছু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। তবে সে সময় শুরু হওয়া লুটপাট 4 মাসেও পুরোটা থামেনি। তাই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে লুটপাট, অরাজকতা বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশ ও বিএনপি নেতারা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ওই দিন বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হয়। ভয়ে গা ঢাকা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সরকার পতনের 4 মাসেও বন্ধ হয়নি লুটপাট। ফের 24 নভেম্বর ভোররাতে খাগড়জানা গ্রামের ইটভাটায় হামলা, ভাঙচুর করে চালানো হয় লুটপাট। এতে অংশ নেন অন্তত 3 শতাধিক মানুষ। এ সময় লুট করা হয় নানা সরঞ্জামাদি। 600 মানুষ হব কমের পক্ষ, এগুলো মিশিং আছিল, পরে খলার যত ভারী ভারী জিনিস আছে, কোনো জিনিস থইছে না। গাড়ির মধ্যে রান্দাও ধরছে, রান্দাও ধইরা এখানে আপনার পরে এখান থেকে লুটপাট করছে। 10টা গরু নিয়ে আছে, এনেকা 500 লোক আছিল আইয়া আনে এখানে বাইরে টেরিয়া সব বাইরেছে, বাইরে ভাঙিয়ে ভাঙচুর কইরা পড়ে গেছে। বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফের লুটপাট হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে পরিবারগুলোর। টিকে থাকতে সরকারের সহযোগিতা চান তারা। 15 লাখ টাকা চাঁদা চাইছে, তারপরে মারধর করছে ম্যানেজারে, মারধর কইরা কাগজপাতি, ফাইল টাইল যা আছিল অফিসের ভিতরে সব নিয়ে গেছে। 5 তারিখের পরে তো না আমাদের বাড়িতে অনেক হামলা হচ্ছে। এর আগে ওই যে শনিবারে বাইরে হয়ে গেছে বাসা, আবার যে কালকে আমনেরি করছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি লুটপাটের সঙ্গে জড়িত থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এই গুটি কয়েক বিপদগামী দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হতে পারে না। এই জন্য আমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি। দখলদারিত্বের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান রেঞ্জ ডিআইজি। দখলদারিত্ব তাদের কোনো রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক পরিচয় নাই। আমরা সেই পরিচয়ে তাদেরকে পরিচয় দিতে চাই না। যদি এরকম দখলদারিত্বের বিষয়ে আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে, আমরা যথারীতি মামলা নিচ্ছি, সেটা যে দলেরই হোক না কেন। এসব ঘটনায় মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুকে হুকুমের আসামি করে 48 জনের নাম সহ অজ্ঞাত 40 জনের নামে অভিযোগ দিলে সত্যতা পায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নবম, দশম শ্রেণীতে 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়েও বিভিন্ন প্রবন্ধ ও কবিতার সংযোজন ও বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। কেমন হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই ও কারিকুলাম? জেডে মামুনের ক্যামেরায় থাকছে বিস্তারিত, এবং এনআই নাহিদের রিপোর্টে থাকবে, এবং আজ থাকছে দ্বিতীয় পর্ব। নতুন শ্রেণীতে উত্তীর্ণ হতে স্কুলগুলোতে শিক্ষার্থীরা ব্যস্ত বার্ষিক পরীক্ষা দিতে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু কিছু বিষয়ে করা হচ্ছে সংযোজন, বিয়োজন। এদিকে তাদের জন্য 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে ছাপানো হচ্ছে। এখন আসা যাক কি কি পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে। নবম, দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাচ্ছে 7টি গদ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, জহির রায়হানের বাঁধ, মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি।
নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে যুক্ত গদ্যগুলো হচ্ছে জহির রায়হানের ২১-এর গল্প, জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাওয়া 4টি কবিতা কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো, কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ থেকে বাদ যাচ্ছে সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসটি। আর নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে যুক্ত হচ্ছে হুমায়ুন আহমেদের ১৯৭১ উপন্যাসটি। নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ইউনিট 1 হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন। নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে নতুন যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ, লোনলিনেস, জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি অধ্যায়। শুধু নবম দশম শ্রেণী নয়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। নবম দশম শ্রেণীতে পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে এ অধ্যক্ষ জানান, পুরনো কারিকুলামে পাঠদানে প্রস্তুত শিক্ষকরা। একটা বই যখন যথাসময় স্টুডেন্টদের হাতে যাবে, স্টুডেন্ট যখন এটা শিখতে পারবে। আরেকটা আপনি যেটা বলছেন যে আমরা সবসময় চিন্তা করি ইতিহাসকে সামনে রেখে এগিয়ে যাওয়া, স্টুডেন্ট যখন তার নির্দিষ্ট সময় বইটা হাতে পায় সে কিন্তু এগিয়ে যেতে পারে। সময় পার হয়ে গেলে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, ইতিহাসে যার যে ভূমিকা সেটাই নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে। থাকছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। ইতিহাস ভিত্তিক যে ঘটনাগুলি, বিশেষ করে মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছেন, কিংবা আমাদের ইতিহাসে যারা শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, তারপরে আমাদের তাজউদ্দিন আহমেদ, তাদের ভূমিকাটা ওইভাবে আগের বইগুলোতে ছিল না। পাঠ্য বই বিতরণের ২৫ দিন বাকি থাকলেও এখনও নবম শ্রেণীর দরপত্র আহ্বান করা হয়নি। ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই, জানায় এনসিটিবি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 12:15টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। শাহিন মিয়া জানান, বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে ভৈরবে চন্দনের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। পরে রাত 11টার দিকে অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করা হয়। অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় নতুন কমিশন পাওয়া বিমান সেনার অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। মৌলভীবাজারে শমশেরনগরে রিক্রুট ট্রেনিং স্কুল কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান বিমান বাহিনীর প্রধানের। একই সাথে প্রথম 16 ডিসেম্বর প্রথমবারের মতো আনারির কমিশন প্রবর্তন করা হচ্ছে বলেও জানান তিনি। এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুন্সিগঞ্জের হিমাগার থেকে আসা 64 টাকা কেজি আলু হাত বদল হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। আবার নতুন আলু আবাদে বীজের দাম গেল বছরের চেয়ে 3 গুণ বেশি গুনতে হচ্ছে কৃষকদের।
বেড়েছে সারের দামও। সুমিত সরকার সুমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ বাংলাদেশে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা। এ জেলায় আছে 58টি হিমাগার, যেখানে মজুদ আছে 31,000 মেট্রিক টন আলু। তবুও সংকট দেখিয়ে মজুতদারদের সিন্ডিকেট আলু বিক্রি করছে 64 টাকায়, যা খুচরা বাজারে এসে আরও বেড়ে যাচ্ছে। বর্তমানে কাঁচা বাজার আছে 3,031, 2900 আলু বুঝা, আর আমরা এসোডিং কইরা আমরা 63 টাকা বেশি কিনা পরে 80 টাকা আর ব্যস্ত আছি 75 টাকা। এদিকে বেড়েছে আলু বীজের দামও। গত বছরের চেয়ে হল্যান্ডের বীজ আলু এবার বিক্রি হচ্ছে 3 গুণ বেশি দামে। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর 50 কেজির বস্তার দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। মরার ওপর খাড়ার ঘা হয়ে যুক্ত হচ্ছে সারের বাড়তি দাম। সব মিলিয়ে চরম ভোগান্তিতে কৃষক। আলু ছিল বাক্স আলু 9,500, এবারকা হইল 26,500। সার ছিল গেল বছর লালডা 1,000, এবারকা হইল 1,150 টাকা। সাদাটা এটা ছিল 1,100 টাকা, এবারকার 1,300 টাকা। গতবার বিছুন আলু কিনছিলাম 2,200 টাকা, এবারকার 5,000 টাকা বিছুন আলু। এবি কোম্পানি বেচতেছি 12,000 টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি 15,500 টাকা। সরকারি ইউরিয়া 1,350 টাকা, টিএসপি 1,350 টাকা, এমওপি 1,000 টাকা, আর ডিএপি 1,050 টাকা। অতিরিক্ত 30-40% আলুর আবাদ বাড়াতে যেই চাহিদাটা বাড়ছে, সারেরও চাহিদা বাড়ছে, বীজেরও চাহিদা বাড়ছে, যার কারণে আমরা বীজও কৃষক ঠিকমতো পাচ্ছে না, সারও ঠিকমতো পাচ্ছে না। এদিকে অবশ্য গদবাধা যুক্তি আউড়ে যাচ্ছে কৃষি দপ্তর। তাদের চোখে জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই, আর ডিলারদের ওপর দায় চাপিয়ে পাশ কাটাচ্ছে ভোক্তা অধিকার। আমার জেলার সর্বোচ্চ চাহিদা হলো 70,000 মেট্রিক টন। তার মানে আমাদের যে বীজ আলুর দরকার তার থেকে অনেক বেশি কিন্তু এখানে ছিল, এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত 31,000 টনের বেশি মজুদ আছে। হল্যান্ড থেকে যে আমদানিকৃত যে বাক্স বীজ যেটা আসে, এটা আসলে ওরকম নির্ধারিত কোনো দাম নেই। দেখা যায় যে এটা একজন আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসেন, তার কাছ থেকে আবার ডিলারদের কাছে যায়, ডিলারের কাছ থেকে সাব ডিলারের কাছে যায় বা খুচরা দোকানদারের কাছে যায়। বারবার হাত বদল হওয়ার কারণে অনেক সময় এই বীজ আলুর দামটা বৃদ্ধি পায়। দেশে আলুর উৎপাদন সচল রাখতে ও জনগণের চাহিদা পূরণ করতে আলুর বীজ, সারের মূল্য ও আলুর দামের দিকে সরকার নজর দেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহল, ভোক্তা ও কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কৃষি প্রধান জেলা নড়াইলে আবাদ বাড়ছে চুইঝালের। এ জেলার মাটি চুইঝাল চাষের জন্য বেশ উপযোগী। চাষে পরিশ্রম তুলনামূলক কম, আর রোগবালাই প্রায় নেই বললেই চলে। বাড়ির আঙিনা বা বাগানে সহজেই চাষ করা যায় সাথী ফসল হিসেবে। এ কারণে কৃষকরা, বিশেষ করে নারীরা, ঝুঁকছেন চুইঝাল চাষে। সহকর্মী শরীফুল ইসলামের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। ভোজন রসিক বাঙালির বিশেষ পছন্দ চুইঝাল। যে কোনো মাংসের সঙ্গে কয়েক টুকরো চুইঝাল স্বাদ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই তো দিন দিন বাড়ছে চাহিদা। সম্প্রতি কৃষিপ্রধান জেলা নড়াইলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চুইঝাল চাষ। ভৌগোলিক কারণে এ জেলার মাটি চুইঝাল চাষের জন্য উপযোগী। এতে পরিশ্রম কম, রোগবালাই নেই বললেই চলে। বাড়ির আঙিনা বা বাগানে সাথী ফসল হিসেবে সহজেই চাষ করা সম্ভব। এ কারণে চুইঝাল চাষে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। শখের বসে একটা চোর পড়ে না আমার বাগানে রোপণ করি। রোপণ করার পরে সেই গাছটা আমি প্রথম 5,000 টাকা বিক্রি করি। কম বেশি চুই গাছ লাগাই চাষ করেছে। এখন আমরা খাই, পাশাপাশি বিক্রি করে আমরা টাকা ইনকামের পথ করেছি আর কি। আমরা লাভবান হওয়ার পরে আমরা এখান থেকে আমরা কোনো জায়গায় যাই না, আমরা এখান থেকে বিক্রি করে মোটামুটি আমরা এখানে কোনো ব্যাপারী পাত্র সব এসে এখান থেকে নিয়ে যায়, আমরা তাতে লাভবান হতে হয়। আগে তো ধান পাতার চাষ করা হতো, এখন বর্তমান চুইঝালের চাষ করা হচ্ছে, এতে লোকের উন্নতি হচ্ছে। এটা আসলে পরিচর্যার কিছু না, রেখে দিলেই স্বল্প পরিসরে স্বল্প পরিশ্রমে অনেক মূল্য পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চুইঝালের আবাদে নড়াইলের অবস্থান চতুর্থ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের পর নড়াইলের 3 উপজেলায় চুইঝাল চাষ হয়। এর মধ্যে কালিয়া উপজেলায় আবাদ সবচেয়ে বেশি।
বর্তমানে ৭,৫০০ পরিবার চুইঝাল চাষে সরাসরি সম্পৃক্ত। ২০২২-২৩ অর্থবছরে ১২ হেক্টর জমিতে ৩০ টন চুইঝাল উৎপাদন হয়েছে, যা আগের বছর ছিল ২৫ টন। এখন প্রতি বছরই বাড়ছে উৎপাদন। বাড়ির পাশে সহজেই চাষ করা যায় বলে চুইঝাল আবাদে নারীরা অগ্রণী ভূমিকা রাখছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পুষ্টিকর, সুস্বাদু এবং বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় নড়াইলে চুইঝালের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা বসতবাড়ি এবং মাঠ সর্বত্রই যেহেতু চাষ করা যায় এবং অন্য গাছকে আশ্রয় করে যেহেতু এটা বেঁচে থাকে, সুতরাং বিভিন্ন অফলা গাছে চুইঝালের আবাদ করা সম্ভব হচ্ছে। স্থানীয়রা জানান ধানের চেয়ে চুইঝাল চাষে তারা বেশি লাভবান হচ্ছেন, যা তাদের জীবনে উন্মোচন করেছে নতুন আশা আর সমৃদ্ধির দ্বার। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা নিয়ে ব্রিফ করছেন প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে, এটা অ্যাট ওয়ান্স বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি, এখন থেকেই। না, কোনো কমপ্লেন্সের কথা বলে নাই, ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। কিন্তু দেখেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল, মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে, সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ চেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স আর ইউটিউব, এরা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। এরা বাইরের একটা কর্তৃপক্ষ দিয়ে নিয়ন্ত্রণ হয় এরা। তাহলে এদের সার্ভার থেকে আপনি কিভাবে বন্ধ করবেন? বিটিএসসি ক্যান হ্যান্ডেল আওয়ার, ওটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখবো। শুধু বাংলাদেশের টেরিটরিতে, বাইরে হলে কি করবে? আমরা আমাদের ট্রাইব্যুনালের এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, আমরা সবগুলোকে কভার করে চিঠি লিখবো। দক্ষিণ কোরিয়ার সংসদের প্রেসিডেন্টকে অভিশংসনের বিল উত্থাপনের পরও উত্তাল দেশটির পরিস্থিতি। এর মধ্যে পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী কোমি ইয়ং হিউন সহ আরও অনেক শীর্ষ ব্যক্তি। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন সৌদি আরবে নিযুক্ত দেশটির অ্যাম্বাসেডর চুই বিউনক হিউক। নাসরিন আক্তারের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন ঘিরে এখনো উত্তাল দেশটির পরিস্থিতি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংসদে তোলা হয় অভিশংসন প্রস্তাব। এ প্রস্তাবের উপর 72 ঘন্টার মধ্যে ভোটাভুটি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী শুক্র অথবা শনিবার ভোটাভুটি হতে পারে। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য 2/3 ভোটের প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ায় 300 সদস্য বিশিষ্ট জাতীয় সংসদে ইউনের দলের নিয়ন্ত্রণে আছে 108টি আসন। পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি সাংবিধানিক আদালতে যাবে। সেখানে 9 বিচারপতির 6 জন অভিশংসনের পক্ষে সমর্থন দিলে তা কার্যকর হবে। এরই মধ্যে সরকার দল পিপল পাওয়ার পার্টি একজোট হয়ে এ অনাস্থা মোকাবেলার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন দলটি। ইউএনের দলের অন্যতম শীর্ষ নেতা চো খিয়ং জানান, পিপল পাওয়ার পার্টির 108 আইন প্রণেতা এক হয়ে অভিশংসন প্রস্তাব বাতিল করে দিবেন, কারণ অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোট নেই বিরোধীদের হাতে। তাদের আরও অন্তত 8টি সরকার দলীয় ভোট প্রয়োজন হবে প্রেসিডেন্টকে সরাতে।
এমন পরিস্থিতিতে অভিশংসন সম্ভব কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়, যদিও এর আগেই বিভক্ত হয়ে পড়েছেন সরকার দলীয় আইন প্রণেতারা। সামরিক আইন জারি করায় নিজ দলের ভেতরই জনপ্রিয়তা হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ হঠকারী সিদ্ধান্তের কারণে এরই মধ্যে পদত্যাগ করেছেন অনেক শীর্ষস্থানীয় নেতা, যাদের মধ্যে আছেন সেনাপ্রধান চাং জিন সুক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওন সিক। তালিকায় নতুন যুক্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউনের নামও। এ পদে নতুন মনোনয়ন পেয়েছেন সৌদি আরবে নিযুক্ত দেশটির অ্যাম্বাসেডর চো বিয়ং হিউক। এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় গেল 50 বছরের মধ্যে প্রথম সামরিক আইন জারি করা হলে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী দল, সঙ্গে যোগ দেয় জনতাও। এতে সামরিক আইন জারির সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন। এরপর থেকেই তাকে অভিশংসনের দাবি উঠেছে বিভিন্ন মহলে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর মাধ্যমে দায়িত্ব গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতা হারাচ্ছেন বার্নিয়ে সরকার। এর আগে বিশেষ ক্ষমতা বলে বাজেট পাশ করানো নিয়ে তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী। বুধবার ফ্রান্স সংসদের নিম্নকক্ষে অনাস্থা ভোটে 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেন। এর মধ্য দিয়েই ক্ষমতা হারাচ্ছেন 73 বছর বয়সী প্রধানমন্ত্রী। 1962 সালে ফ্রান্সের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সবশেষ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। খেলার সংবাদ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজের মতো এ ফরম্যাটেও সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগ্রেসরা, আর ঘুরে দাঁড়ানোর আশা আইরিশদের। এদিকে সিলেটে ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচন করেন 2 অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। 170 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনী ছড়া চা বাগানে অভিনবভাবে টি-20 সিরিজের ট্রফি হল উন্মোচন। 2 অধিনায়ক নিগার সুলতান ও গ্যাবি লুইস বনে গেলেন পাক্কা চা শ্রমিক। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। চায়ের রাজ্যের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যেন আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটার জন্য আমাদেরকে হেল্প করে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা। নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় গ্যাবি লুইসরা। I think it's just about our style of play. We had great success being as aggressive as we can in those T20 games during the summer, so nothing changes from that. Obviously the pitch played a bit different in Dhaka, but we're hopeful that the pitches will be a bit more batter friendly in this series. অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে টাইগ্রেসদের হয়ে। 2 দলের 12 দেখায় 8 জয় বাংলাদেশ নারীদের, আর আইরিশরা জিতেছে 3টি ম্যাচ। তবে অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, সেটা নিয়েও ভাবতে নারাজ 2 দলের অধিনায়কই। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।